আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সাবরিনা আলম। আমি তোমাদের সাথে আজকে যে বাংলা ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস ভার্সিটি খ বাংলার প্রথম পত্র। এবং তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আজকে কোন টপিকটার উপর ক্লাস নেওয়া হবে, সেটা হচ্ছে কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। তো তোমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্ন ব্যাংকের উপর মাস্টার ক্লাস করছো, বিভিন্ন টপিকের উপর, এবং এখানে তোমরা যেই ব্যাপারগুলো পাচ্ছ সেটা হচ্ছে বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এই টপিকের উপর অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি এটার উপর থেকে যেই যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সলভ করেই কিন্তু আমরা আসলে এই ক্লাসগুলো করব। তো ইতোমধ্যে তোমরা তোমাদের এইচএসসি এবং আলিম পরীক্ষা শেষ করেছো, এবং যেহেতু বাংলা আমাদের প্রত্যেকেরই অ্যান্সার করা লাগে, বাংলা আমাদের প্রত্যেকেরই পরীক্ষা দেওয়া লেগেছে, তো আমার মনে হয় যে তোমরা সবাই এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা পড়েছো। তো কবিতাটা যদি পড়ে থাকো তাহলে আবার একটু স্মরণ করার চেষ্টা করো যে এই কবিতাটার বিষয়বস্তু আসলে কি ছিল। এই কবিতাটা যিনি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ, তার সম্পর্কেও কিছু তথ্য নিশ্চয়ই আমরা জানি। এবং তোমরা আমাদেরকে প্রায়ই প্রশ্নটা করো যে আপু, আমাদের লেখক কিংবা কবি যারা থাকেন তাদের জন্ম মৃত্যু সালটা আসলে আমরা কেন পড়ি? এই কবি বা লেখকের জন্ম মৃত্যু সাল দিয়ে আসলে জেনে আমার কি লাভ? কিংবা এই রচনাটা কত সালে প্রকাশিত হয়েছে এটা জেনে আসলে আমার কি লাভ? তো আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে যে একটা লেখকের জন্ম মৃত্যু সাল পড়ে তোমার কোনো লাভ নাই, বাট দেখতে গেলে কিন্তু এই জন্ম মৃত্যু সালটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তুমি যখন ওই লেখকের জন্ম মৃত্যু সালটা পড়ছো তখন তুমি কিন্তু তার এই জীবনের সময়কালটা সম্পর্কে জানতে পারছো, তার সাহিত্য সৃষ্টির সময়কালটা সম্পর্কে জানতে পারছো। অর্থাৎ কোনো একজন লেখক যদি 1971 সালে কোনো একটা কিছু রচনা করেন, কিংবা 72 সালে রচনা করেন, কিংবা 52-র পরবর্তী সময়ে রচনা করেন, তাহলে তার লেখায় কিন্তু ওই সময়ের যে রাজনৈতিক পরিবেশ, ওই সময়ের যে সমাজ, ওগুলোর একটা ছাপ, ওগুলোর একটা আবহ কিন্তু চলে আসবে। তো এই সমস্ত কারণে আসলে আমরা কবি, লেখক, সাহিত্যিকদের যে জন্ম মৃত্যু সাল আছে, তাদের যে সাহিত্য সৃষ্টির সময় পর্বটা আছে, সেই সময় পর্বটাকে পড়ি, যাতে আমরা তাদের লেখার পেছনের কারণটা জানতে পারি, রাজনৈতিক কি প্রেক্ষাপট ছিল তখন, সামাজিক কি প্রেক্ষাপট ছিল, এই ব্যাপারগুলো যাতে জানতে পারি। তো আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটার বিষয়বস্তু আমাদের প্রত্যেকেরই জানা। এখানে ঐতিহ্য সচেতন এক ধরনের আহ মুক্তির কথা আমরা এই কবিতাটার মধ্যে পাই। এর পাশাপাশি আমরা যদি এই কবিতাটা একটা শব্দ যদি একটু খেয়াল করি যে আমি কিংবদন্তির কথা বলছি, এবং কিংবদন্তি, তাই না? তোমাদের বইয়ে তোমরা খেয়াল করবে শব্দার্থতে কিংবদন্তি বলতে বলা হয়েছে জনশ্রুতি। হ্যাঁ, কিন্তু এই কিংবদন্তি শব্দটাকে তুমি যদি তোমার রেগুলার লাইফে, প্রাত্যহিক জীবনে তুমি যে ব্যবহার করো, সেখানে যদি একটু নিয়ে আসো। দেখো, আমরা প্রায়ই বলি না যে আরে তুমি তো লিজেন্ড, হ্যাঁ তুমি তো সেরা। এই যে লিজেন্ড শব্দটা যে আমরা ব্যবহার করি, এই শব্দটার সাথে আমাদের কবিতায় আবু জাফর ওবায়দুল্লাহ যে কিংবদন্তিদেরকে বোঝাতে চাচ্ছেন, তাদের একটা মূল পার্থক্যের জায়গা আছে, বা একটা মোটা দাগে তাদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু আমরা করে দিতে পারি। এই কিংবদন্তি আসলে কারা? এই কিংবদন্তি হচ্ছেন কবির পূর্বপুরুষরা। কবির পূর্বপুরুষ মানে কিন্তু তোমার, আমার, আমাদের সবার পূর্বপুরুষ। কারা এই পূর্বপুরুষরা? তোমরা একটু খেয়াল করো, তোমরা সিরাজউদ্দৌলা নাটকটা পড়েছো, এবং এই নাটকটা পড়তে গিয়ে তোমরা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড চেক করেছো যে এটার ব্যাকগ্রাউন্ড আসলে কোত্থেকে এসেছে, পলাশির যুদ্ধ থেকে। তো ওই পলাশির যুদ্ধের বিষয়ে জানতে গিয়ে আমরা কিন্তু ইংরেজদের কথা জেনেছি। তো আমরা কিন্তু জানি যে আমাদের যে বাঙালির যে ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু 1-2 দিনের ইতিহাস না, এটা একটা হাজার বছরের দীর্ঘ ইতিহাস। এবং এই হাজার বছরের এই ইতিহাসটার মধ্যে কিন্তু সবকিছু কখনোই ভালো ছিল না। এই ইতিহাসটার মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলন এসেছে, বিভিন্ন ধরনের প্রতিবাদ এসেছে, অত্যাচারের ইতিহাস উঠে এসেছে। এর পাশাপাশি এই অত্যাচারের বিপক্ষে গিয়ে আমরা যে প্রতিবাদ করেছি, আমরা যে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছি, এবং এই অধিকার সম্পর্কে সচেতন হয়ে আমরা যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত করেছি, সমস্ত কিছুই কিন্তু উঠে আসে। তো আমাদেরকে কবি আবু জাফর ওবায়দুল্লাহ এই কিংবদন্তিদের কথা বলতে গিয়ে আমাদের এই হাজার বছরের যে ইতিহাস এবং ঐতিহ্য, এই ঐতিহ্য সচেতন বাঙালি, এই বাঙালিদের কথাও কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। এখন এই কবিতাটায় আমরা কবিতা শব্দটা পাবো একাধিকবার, আমরা কিংবদন্তি শব্দটা পাবো একাধিকবার, এবং আমাদের যে মুক্তির একটা প্রত্যাশা আছে সে মুক্তির প্রত্যাশাটার কথাও পাবো। তো চলো আমরা মূল কবিতাটায় যাই, এবং মূল কবিতাটায় যাওয়ার সাথে সাথে আমরা একটু খেয়াল করব যে এই কবিতাটা থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে কতগুলো প্রশ্ন এসেছে।
এই প্রশ্ন আসার উপর নির্ভর করে আমরা এটাকে একটা অ্যানালাইসিস করব যে এই কবিতাটা আসলে আমাদের জন্য ঠিক কতটুকু ইম্পর্টেন্ট, এটাকে আমি কেমন স্টার দিয়ে কবিতাটাকে পড়বো সেটা একটু আমরা দেখব। তো আমরা একটু খেয়াল করি যে বিগত 10 বছরে মানবিক বিভাগে, অর্থাৎ তোমরা যারা ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবে তারা কিন্তু মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের শিক্ষার্থীরা। তো মানবিক বিভাগে এই অধ্যায়টা থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে, কত সালে এসেছে, কোন প্রতিষ্ঠানে এসেছে এবং কতবার এসেছে, সেটার একটা অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা 2 স্টার ইম্পর্টেন্স দিতে পারি এবং এটা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এসেছে। সংখ্যাটা যদি আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা থেকে বিগত 10 বছরে 3টা প্রশ্ন এসেছে, রাজশাহীতেও সেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, 14টার মতো, জাহাঙ্গীরনগরে 2টা এসেছে এবং গুচ্ছতে 2টা এসেছে। এবং আমরা যদি একটু খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ এটা থেকে প্রশ্ন এসেছিল 18-19 সালে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সালে, ভেরি রিসেন্টলি 22, 23, 20, 21 এখানে হচ্ছে এই টপিকটা থেকে প্রশ্ন এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও খুব রিসেন্টলি এটা থেকে প্রশ্ন এসেছে, জাহাঙ্গীরনগরেও এসেছে, গুচ্ছতে আমরা 22-23-এ দেখতে পাচ্ছি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই টপিকটা আমাদেরকে পড়তে হবে, 2 স্টার ইম্পর্টেন্স দিয়ে কিন্তু পড়তে হবে। ওকে, তো আমরা চলো প্রথম প্রশ্নটায় চলে যাই। প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 23-24 সালে আসা। সি ইউনিট যদিও তোমাদের না, কিন্তু তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আসা প্রশ্ন এবং যেহেতু এই কবিতাটা সবার জন্য উন্মুক্ত, সায়েন্স, কমার্স, আর্টস সবার, তো আমরা এই প্রশ্নটা একটু সলভ করব। এখানে বলা হচ্ছে যে কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন। তো আমরা জানি যে কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন, অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। ওকে, তো এই অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন পড়তে গিয়ে আমাদেরকে আরেকটু মনে রাখতে হবে যে কবির পূর্বপুরুষ আর কিসের কিসের কথা বলতেন। কবির পূর্বপুরুষ কিন্তু অরণ্য এবং শাপদের কথা বলতেন, তোমরা একটু মনে করে দেখো, অরণ্য ও শাপদ। শাপদ মানে আমরা একটা হিংস্র মাংসাশী প্রাণী, এরকম একটা কথা কিন্তু পাই। তো অরণ্য এবং শাপদের কথা বলতেন, তিনি মূলত 3টা জিনিসের কথা কিন্তু বলতেন। কবির পূর্বপুরুষ কবি ও কবিতার কথা বলতেন, কবির পূর্বপুরুষ পতিত জমি আবাদের কথা বলতেন। হ্যাঁ, এই যে দেখো আরেকটা কিসের কথা বলতেন, কবি ও কবিতার কথা বলতেন। আরেকটা যেটা বলতো সেটা হচ্ছে পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ যেই জমিটা পতিত আছে, যেটাতে কেউ কাজ করছে না, সেই পতিত জমিগুলোকে আবাদ করা বা ফসল ফলানোর কথাও কিন্তু বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। ওকে, তো এই 3টা কথা আমরা মূলত কবি পূর্বপুরুষ বলতে দেখতাম এবং কবির পূর্বপুরুষ কিন্তু অতিক্রান্ত পাহাড়ের কথাও বলতেন। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 23-24 সালে আসা প্রশ্ন, যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে। আমরা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের যে মূল কবিতাটা আছে, সে কবিতাটা যখন আমরা পড়ি সেখানে কিন্তু আমরা দেখি যে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। তাহলে কি কার আর্তনাদ শুনবে? ঝড়ের আর্তনাদ শুনবে এবং দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। ওকে, এরপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 23-24 সালের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন সে প্রশ্নটা করা হয়েছে। এখন এই আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে কিন্তু এটা পড়তে গিয়ে আমাদেরকে আরো বেসিক কিছু জিনিস কিন্তু মনে রাখা দরকার। যেমন আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে আমরা একটা লেখকের জন্ম মৃত্যু কিংবা লেখকের ওই সাহিত্য সৃষ্টির সময়কালটা, এটা কিন্তু আমরা পড়ি তার সাহিত্যকর্মকে ধরার জন্য, বুঝতে পারার জন্য। তো এরকম ভাবে আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আমরা একটু জানবো। যেমন তার জন্ম মৃত্যু তো আমরা মোটামুটি সবাই জানি, 1934 থেকে 2001 সাল সময় পর্ব পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। 1934 থেকে 2001 পর্যন্ত তাকে আমরা হচ্ছে পাই বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য। এবং কবি আবু জাফর ওবায়দুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি বিভাগ ছিল, সেই ইংরেজি বিভাগ থেকে এমএ পাশ করেছিলেন এবং তার চাকরি জীবনের প্রথমে কিন্তু তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক অর্থাৎ লেকচারার, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রবেশ করে প্রথমে কিন্তু প্রভাষক হয়, তারপরে ধীরে ধীরে সহযোগী সহকারী অধ্যাপক, অধ্যাপক অর্থাৎ প্রফেসর এই দিকে যায় আর কি। তো প্রথমে প্রভাষক হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যুক্ত ছিলেন, পরে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন এবং যোগ দেওয়ার পরে তিনি কিন্তু আমাদের এই যে বাংলাদেশ সরকারের আহ আরো
গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তিনি করেন। কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনি কিন্তু মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ২ বছরের মতো। অর্থাৎ আ কৃষি ও পানি সম্পদ এটা কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে তখন কিন্তু পরিগণিত হতো। অর্থাৎ আমাদের দেশ কিন্তু মোটামুটি আমরা বলে থাকি যে কৃষি প্রধান দেশ। তো এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজ বা দায়িত্বে কিন্তু তিনি অবতীর্ণ ছিলেন। এর পাশাপাশি বলা হচ্ছে যে তিনি কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তোমরা মোটামুটি সবাই রাষ্ট্রদূত শব্দটার সাথে পরিচিত। যে আমরা জানি যে প্রত্যেকটা আ দেশেরই আ গুরুত্বপূর্ণ যেই আ পোস্ট গুলো থাকে এর মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রদূত, হ্যাঁ? তো রাষ্ট্রদূতের ব্যাপারটা হচ্ছে কি যে কোন একটা দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব যিনি করছেন সরকারিভাবে তাকে আমরা রাষ্ট্রদূত বা বিভিন্ন ক্ষেত্রে যখন উপনিবেশের অন্তর্ভুক্ত তখন আমরা হাই কমিশনার বলে থাকি। তো বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি কোন দেশে আসলে ছিলেন? তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কিন্তু কাজ করেছিলেন। এটা আমরা মনে রাখবো। এর আগে তিনি কিন্তু কি ছিলেন? কৃষি ও পানি সম্পদ যে মন্ত্রণালয়টা আছে, সে কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ২ বছর। আর রাষ্ট্রদূতের যে ব্যাপারটা সেটা হচ্ছে ১৯৮৪ সালে ছিলেন। ১৯৮৪ সালে তিনি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন। এর আগে তিনি কৃষি ও পানি সম্পদের মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। এই রাষ্ট্রদূতের পরে কিন্তু তিনি অন্যান্য আরো অনেক গুরুত্বপূর্ণ পদেও অভিষিক্ত ছিলেন। তার মানে আবু জাফর ওবায়দুল্লাহকে কিন্তু আমরা আসলে তার যে পেশাগত জীবন, বিভিন্ন লেখকদের পেশাগত জীবন যখন আমরা পড়তে যাই, আমরা শিক্ষক ব্যাপারটাকে বেশ কমনলি পাই। এর পাশাপাশি দেখি যে অনেকে ফুল টাইম অর্থাৎ পুরোপুরিভাবে সাহিত্যকর্মে মনোনিবেশ করেছিলেন। কিন্তু সেই দিক থেকে আবু জাফর ওবায়দুল্লাহ কিছুটা ব্যতিক্রম। তার যে পেশাগত জীবন, সেই পেশাগত জীবনে একটা বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি যে তিনি ১ম এ প্রভাষক ছিলেন, তারপরে কখনো মন্ত্রীও ছিলেন। আবার তিনি যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ একটা দেশে বাংলাদেশের যে রাষ্ট্রদূতের যে কাজটা, সে কাজটা কিন্তু তিনি পালন করেছিলেন। এর পাশাপাশি আমরা একটু খেয়াল করব যে তার যে সাহিত্যকর্ম, তার তো অনেক ধরনের কাব্যগ্রন্থের নাম আমরা পাই। আমরা তার 'সাত নদীর হার' পাই, 'কখনো রং কখনো সুর' এটা পাই এবং আমরা যে কবিতাটা পড়ছি, 'আমি কিংবদন্তীর কথা বলছি' এটা কিন্তু তার 'আমি কিংবদন্তীর কথা বলছি' নামে যে কাব্যগ্রন্থটা আছে, সে কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা মানে কি? যে একটা কাব্যগ্রন্থ অর্থাৎ একটা কবিতার যে বই, এই বইয়ের মধ্যে তো অনেক কবিতা থাকে। এর মধ্যে যেই কবিতাটার নাম অনুসারে এমন যদি হয় যে ওখানে ধরো ১০ টা কবিতা আছে, ১০ টা কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে 'আমি কিংবদন্তীর কথা বলছি।' ওই কবিতাটার নামে যদি ওই বইটার নামকরণ করা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে নাম কবিতা। তো 'আমি কিংবদন্তীর কথা বলছি' নামে তার যে কাব্যগ্রন্থটা আছে যেটা ১৯৮১ সালে প্রকাশিত হয়, এই কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে 'আমি কিংবদন্তীর কথা বলছি।' তার মানে একই সাথে আমরা আরেকটা তথ্যও জেনে রাখলাম সেটা হচ্ছে 'আমি কিংবদন্তীর কথা বলছি' এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় আমরা দেখতে পাচ্ছি ১৯৮১ সালে। আমি কিংবদন্তীর কথা বলছি এটা হচ্ছে ১৯৮১ সাল। খুব গুরুত্বের সাথে আমরা সময়কালটাকে খেয়াল করব। সময়কালটাকে আমরা এই কারণে খেয়াল করব, কারণ আমরা সময়কালটা দিয়ে কিন্তু বুঝতে পারবো যে তখন আসলে কি চলছিল। তোমরা খেয়াল করো ১৯৮১ মানে কি ৭১ এ মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের ১০ বছর পরে এই কবিতাটা লেখা। তার মানে এই কবিতাটার মধ্যে কবি যে কথাগুলো বলছেন, তার যে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করছেন, সেই এক্সপেরিয়েন্স গুলো কিন্তু তার মুক্তিযুদ্ধকালীন নিজের চোখে দেখা এক্সপেরিয়েন্স। তিনি মুক্তিযুদ্ধের সময় দেখেছেন কিভাবে ভালোবাসা দিচ্ছে মানুষ, দেশের প্রতি কিভাবে স্বাধীনতার জন্য মানুষ চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো দেখেই কিন্তু সে এক্সপেরিয়েন্স থেকে ১৯৮১ সালে এই কবিতাটার কথা আমরা বলতে পারি। এজন্য সালটা কিছু, কিছু ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এর বাইরে তার আরো অনেক কাব্যগ্রন্থ আছে। 'কখনো রং কখনো সুর', তারপর হচ্ছে 'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা'। এটাও তার একটা গুরুত্বপূর্ণ দীর্ঘ কবিতা হিসেবে পরিচিত। তো এই জিনিসগুলো আমরা একটু আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে মনে রাখার চেষ্টা করব। আ এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩-২৪ সালে কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন সেটা এসেছে। হয়তোবা অন্য কোনো একটা তথ্যও কিন্তু আসতে পারে। ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ২৩-২৪ সালে এসেছে। আবার গুচ্ছের বি ইউনিটে ২২-২৩ সালে এসেছে। এখানে তোমাদেরকে একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে সি ইউনিট দেখে আবার ভেবো না যে এটা হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট যেরকম হচ্ছে
বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য, এরকম কিনা? না, জাহাঙ্গীরনগরের সি ইউনিট এটা কিন্তু আবার ওই মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। মানে বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলোতেই যে বি মানে মানবিক তা কিন্তু না। অন্যান্য ইউনিটেও কিন্তু মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ চলে যেতে পারে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট হচ্ছে আমাদের কলা এবং মানবিক এবং আইন অনুষদের জন্য অন্তর্ভুক্ত। তো এটা গুলিয়ে ফেলা যাবে না, সি দেখে মনে করা যাবে না যে এটা আমার প্রয়োজন নাই, এটা তোমার প্রয়োজন। আচ্ছা, তো প্রশ্নটা যেখানে ছিল সেটা হচ্ছে, যে কবিতা শুনতে জানে না, কবির ভাষায় সে আজন্ম কি থেকে যাবে। এটা খুব মোটামুটি আমাদের পরিচিত একটা ব্যাপার, যে আমরা এই কবিতাটার মধ্যে এই কথাটা বারবার দেখতে পাচ্ছি, যে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ কবিতা শুনতে যখন জানবো আমরা, তখন আমাদের মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা কাজ করবে, স্বাধীনতা পাওয়ার একটা বিষয় আসবে। যদি আমাদের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা না আসে, স্বাধীনতার যে ভাবনা সেটা না আসে, তাহলে আমরা কিন্তু সারা জীবন দাস থেকে যাব। অর্থাৎ একজন আমাদেরকে যেভাবে রুল করবে, যেভাবে আমাদেরকে ডোমিনেট করবে, সেটা দ্বারা কিন্তু আমরা হ্যাপি থাকবো। তার মানে কৃতদাস থেকে যাব যদি আমরা কবিতা শুনতে না জানি, যদি আমরা প্রতিবাদ করতে না জানি, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে না জানি, যদি আমরা নিজেদের মুক্তির আকাঙ্ক্ষা না প্রকাশ করি, তাহলে এটার অ্যান্সার অবশ্যই কৃতদাস। ওকে, তারপরে বলা হচ্ছে নিচের কোন কবিতাংশটি শুদ্ধ। এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 23-24 সালে আসা একটা প্রশ্ন। এখন নিচের কোন কবিতাংশটি শুদ্ধ, একটু খেয়াল করো। তোমরা যখন মূল কবিতাটা পড়বে তখন মনোযোগ দিয়ে পড়বে, এই কারণে যে প্রায় সময়ও কিন্তু তোমাকে এই কবিতার একটা শব্দ পরিবর্তন করে প্রশ্ন দেওয়া হতে পারে, যেমন এখানে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে তোমাকে কি করা হতে পারে, শেষ লাইনটা নিয়ে জানতে চাওয়া হতে পারে, যে কবিতাটার শেষ লাইন কোনটা, প্রথম লাইন কোনটা, এই কবিতাটা এই শব্দটা ছিল কিনা, বা কিংবা এই লাইনটা তুমি কোন কবিতায় পেয়েছো, এই শব্দটা তুমি কোন কবিতায় পেয়েছো, এরকম বিভিন্ন বিষয় কিন্তু তোমাকে দেওয়া হতে পারে। তো এখানে বলা হচ্ছে কোন কবিতাংশটি শুদ্ধ, একটু খেয়াল করো। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কর্ষিত জমির প্রতিটি ফসল কবিতা। আমরা জানি কর্ষিত জমির প্রতিটি ফসল কিন্তু কবিতাটা না, বরং কর্ষিত জমির প্রতিটি শস্য দানা বলা হয়েছে কবিতাকে। তারপর বলা হচ্ছে নিরস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তোমরা যারা কবিতাটা পড়েছো তারা জানো যে এখানে আমাদের কবিতা লেখা ছিল সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, তার মানে এটা ভুল। বাকযন্ত্রে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমরা জানি জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, এটা ছিল, বাকযন্ত্রের কথা লেখা ছিল না, তাহলে এটাও ভুল। তাহলে শুদ্ধ হচ্ছে ক, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তার মানে আমাদেরকে মূল কবিতাটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, যাতে কোনো একটা টার্ম, কোনো একটা শব্দ এদিক সেদিক করে দিলে আমি ধরতে পারি। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি গুচ্ছের একটা প্রশ্ন, 23-24 সালে আসা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট কিন্তু এখন পর্যন্ত কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত, ঠিক আছে? তো এখানে কি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? তো আমরা জানি যে এই কিংবদন্তি শব্দটা অর্থ দেওয়া আছে একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে প্রতীক। অর্থ এক জিনিস, প্রতীক এক জিনিস। অর্থ মানে হচ্ছে আমরা জানি যে মিনিংটা কি সেটা জানতে চাওয়া হচ্ছে, তাই না? কিন্তু এই কবিতাটাই কিন্তু মূলত মিনিং না, বরং এখানে কিসের প্রতীকায়িত করছে, অর্থাৎ প্রতীক মানে আমরা আসলে কি বলি, যে কাকে প্রতিনিধিত্ব করছে, এরকম একটা ব্যাপার। তো প্রতীক, প্রতিনিধিত্ব, এই শব্দগুলো আমাদেরকে একটু ধরতে হবে, যে এখানে প্রতীক বলতে কি বোঝানো হচ্ছে। অর্থ জানতে চাওয়া হচ্ছে না, আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে ও আসলে কার প্রতিনিধিত্ব করছে। যেমন ধরো বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না অনেকে, যেমন আমাদের ক্রিকেটাররা গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করে, এরকম প্রতীক, প্রতিনিধিত্ব, এই জিনিসগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। তো কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? বিদ্রোহের, তারুণ্যের, ঐতিহ্যের, উল্লাসের। আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিংবদন্তি শব্দটা হচ্ছে আমাদের ঐতিহ্যের প্রতীক, অর্থাৎ আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে ইতিহাস আছে, সে ইতিহাস এবং ঐতিহ্যকে প্রতীকায়িত করছে। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি আমাদের পরবর্তী প্রশ্নটা। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি আবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা প্রশ্ন।
22-23 সালে এখানে বলা হচ্ছে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে আমাদেরকে আসলে কি করতে হবে। তো আমরা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা পড়েছি, সেখানে আমরা দেখেছি যে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করার একটা প্রসঙ্গ এসেছে। প্রসঙ্গটা কেন এসেছিল? আমাদের বলা হচ্ছে যে সূর্য হচ্ছে সমস্ত শক্তির আধার, অর্থাৎ উৎস। তো এই তুমি সমস্ত শক্তির উৎসকে যখন নিজের হৃৎপিণ্ডে, যখন নিজের হৃদয়ে, নিজের ভেতরে যখন তুমি ধারণ করবে, অর্থাৎ তোমার মধ্যে যখন তুমি শক্তিকে ধারণ করবে, তখনই কিন্তু তুমি আসলে নিজের মাধ্যমে শক্তির একটা প্রয়োগ দেখাতে পারবে, শক্তিটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে। তো এই জন্য সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করার একটা প্রসঙ্গ এসেছিল। তো সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে আমাদেরকে আসলে কি করতে হবে? পড়ালেখা করতে হবে, ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, নাকি কবিতা শুনতে হবে? তো কবি আবু জাফর ওবায়দুল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে কবিতা শুনতে হবে। কবিতা যখন আমরা শুনতে পারবো, অর্থাৎ যখন আমরা নিজেদের মুক্তি, নিজেদের সত্য সম্পর্কে জানতে পারবো, নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হব, নিজেদের যেই অধিকার, সে অধিকার সম্পর্কে সচেতন হব, তখনই আসলে আমরা কি করতে পারবো? আমরা একটা স্বাধীন মানুষ হিসেবে, মুক্ত মানুষ হিসেবে আমরা কিন্তু পথ চলতে পারবো। তাই কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে আমাদেরকে কবিতা শুনতে হবে। তো কবির কথা অনুযায়ী অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে। সাত নদীর হার কাব্যগ্রন্থের রচয়িতা কে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আমরা 22-23 সালে দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটা থেকে এই প্রশ্নটা আলোচনা করছি, তো তোমাদের জন্য এখন ইজিয়ার যে এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ বলা। কিন্তু যখন তুমি কোনো একটা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তখন কিন্তু তোমার মাথার মধ্যে অনেক ইনফরমেশন, হুট করে দেখলে মনে নাই হতে পারে সাত নদীর হার কাব্যগ্রন্থের রচয়িতা কে, কারণ তোমার বাকিদের কথাও মনে হতে পারে। তো এই জন্য একটা কাজ সবসময় করবা, সেটা হচ্ছে যখন যেই রাইটারের সম্পর্কে পড়ছো, সেই রাইটারের জন্ম মৃত্যু সাল যেমন পড়ছো, তার পাশাপাশি তার যে কাব্যগ্রন্থগুলো আছে, তার যে সাহিত্যকর্মগুলো আছে, ওগুলোকে আলাদা আলাদা ভাবে একসাথে পড়ে রাখা। সেটা তুমি ছন্দ আকারে মনে রাখো কিংবা যে কোনো ভাবে মনে রাখো, এটা তোমার উপর, কিন্তু তোমাকে একই রাইটারের লেখাগুলো একসাথে পড়তে হবে, যাতে তুমি পরীক্ষার হলে বসে তোমার মনে পড়ে যে আচ্ছা এগুলো তো সব একসাথে ছিল, তার মানে একই রাইটারের হবে। তো সাত নদীর হার কাব্যগ্রন্থ হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর। এর বাইরেও তার আরো কিছু কাব্যগ্রন্থ আছে, আমরা কিন্তু বলেছিলাম একটু আগেও, যেমন আমি কিংবদন্তির কথা বলছি, এটাও তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে এটা। এর পাশাপাশি বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, এরকম আরো কিছু কাব্যগ্রন্থের নাম কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আল মাহমুদ শামসুর রহমান, সুফিয়া কামাল, এদের যে কাব্যগ্রন্থগুলো আছে বা এদের যে কবিতাগুলো আছে, তার মানে তোমার টেক্সট বইয়ে, তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত অন্যান্য যে কবি সাহিত্যিকরা আছেন, তাদেরটাও কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে। তো সুফিয়া কামাল, শামসুর রহমান, আল মাহমুদ তোমাদের এখন নাই। তো যারা যারা তোমার অন্তর্ভুক্ত আছে, তাদের সাহিত্য কর্মগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে নিচের কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত নয়। এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা নয় শব্দটা খেয়াল করি না। তো আমাদেরকে প্রশ্নে অনেক সময় ইচ্ছাকৃত শেষে একটা নয় যুক্ত করে দেয়, যাতে আমরা এই কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এতটুকু মানে দেখার পরে আমাদের তো বাকি প্রশ্ন, পুরো প্রশ্ন পড়ার মতো ধৈর্য আমাদের থাকে না। তো এই কাজটা করা যাবে না, পুরো প্রশ্নটা তোমাকে পড়তে হবে যে নিচের কোনটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত নয় বলেছে। তার মানে মাত্রাবৃত্ত ছন্দে রচিত না, অন্য কোনো ছন্দ, গদ্য বা অন্য কোনো ছন্দ, সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমত বলা হচ্ছে অপশন 1 আমি কিংবদন্তির কথা বলছি, 18 বছর বয়স, সোনার তরী। তিনটাই তোমাদের মোটামুটি সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে তোমার এখানে এখানে কাজ হচ্ছে তোমার সিলেবাসে যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলো কোনটা কোন ছন্দে রচিত। তোমরা যদি তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের কবিতাগুলো দেখো, বেশিরভাগই মাত্রাবৃত্ত, না হয় অক্ষরবৃত্ত, না হয় গদ্য ছন্দ, এই তিনটার ভেতরেই বেশিরভাগ থাকে। তো এজন্য তুমি কি করবা, যে তোমার টেক্সট বইয়ের ভিতরে যে যে কবিতাগুলো মাত্রাবৃত্ত ছন্দের, সেগুলোকে একসাথে মনে রাখবা, যেগুলো গদ্য ছন্দের সেগুলোকে একসাথে মনে রাখবা, যেগুলো অক্ষরবৃত্তের সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করবা। এবং পাঠ পরিচিতিতেই কিন্তু দেওয়া থাকে, ইদার ফার্স্টের দিকের লাইনে অথবা লাস্টের দিকের লাইনে বলা থাকে যে এটা কোন ছন্দে রচিত। তো আমি কিংবদন্তির কথা বলছি, এটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত না, এটাকে আমরা পাই হচ্ছে গদ্য ছন্দে রচিত। আর আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে বাকি দুইটা কবিতা আছে, 18 বছর বয়স এবং সোনার তরী, এই দুটোই কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটাও মাত্রাবৃত্ত ছন্দ এবং এটাও হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দ। আচ্ছা, এখানে একটু বলি, যেহেতু আমাদের অ্যান্সার ক, আমি কিংবদন্তির কথা বলছি, এটা গদ্য ছন্দে রচিত। গদ্য ছন্দ ব্যাপারটা আসলে কি? গদ্য ছন্দের
ক্ষেত্রে মনে রাখবা যে এখানে যেই চালটা থাকে, এই যে কবিতার যে লাইনগুলো থাকে, এগুলো মোটামুটি একটা স্বাভাবিকতা মেনটেন করে। স্বাভাবিকতা মেনটেন করে মানে কি, যে স্বাভাবিক বলতে আমরা কি বুঝতেছি, তার মানে কি বাকিগুলো অস্বাভাবিক, এরকম কিছু না। এখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে কবিতার ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার থাকে যে কবিতার শেষের লাইনগুলোর মধ্যে হয়তো বা কোনো একটা অন্তমিল থাকবে, শেষের শব্দগুলো হয়তো বা মিলবে অথবা বর্ণগুলো মিলবে, পর্বগুলো সমান সমান হবে, 5 মাত্রা 3 মাত্রা, 3 মাত্রা 5 মাত্রা এরকম হবে। এরকম কিছু ব্যাপার কিন্তু কবিতার ক্ষেত্রে আমাদের থাকে। কিন্তু আমরা যদি গদ্য ছন্দের কবিতাগুলো খেয়াল করি, তাহলে আমরা দেখব যে গদ্য ছন্দগুলোকে আমরা স্বাভাবিক বলছি এই কারণে যে এগুলোর মধ্যে অন্তমিল ওরকম থাকে না, এগুলো এক ধরনের অন্তমিলহীন কবিতা। যেমন তুমি এই কবিতাটাই খেয়াল করো, আমি কিংবদন্তির কথা বলছি, হ্যাঁ। তো এটার পরের লাইনগুলো যদি তুমি একটু দেখো, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, জানে না শুনবে। তো লাইনগুলোর মধ্যে কিন্তু মিল নাই একটার সাথে আরেকটার, যে শেষের যে ছন্দগুলো ওগুলোর মধ্যে কিন্তু কোনো মিল নাই। তো আমরা এটাকে বলতে পারি, এই গদ্য ছন্দের লেখাগুলোকে আমরা বলতে পারি যে এগুলো অন্তমিলহীন হয়ে থাকে। এদের যে পর্বগুলো, সেই পর্বগুলো হচ্ছে অসম পর্ব থাকে, অন্তমিলহীন হয়। পর্বগুলো অসম পর্ব হতে পারে, অর্থাৎ কোন ধরনের পর্বগুলোর মধ্যে যে সমান সমান একটা ব্যাপার থাকবে এমন কিন্তু না, অসম পর্ব হতে পারে। প্লাস আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এখানে একটা প্রবহমানতা থাকে, প্রবহমান ছন্দ থাকে। এবং আমাদের যে কবিতাটার যে দৈর্ঘ্য বা চরণ বা লাইনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কিন্তু বক্তব্য অনুযায়ী প্রলম্বিত হয়। বক্তব্য অনুযায়ী মানে যেই লাইনে যেই মেসেজটা দিতে যাচ্ছে সেটা অনুযায়ী বড় হবে অথবা ছোট হবে। কবিতায় ছন্দ মিলানোর জন্য আমরা কোনো লাইনকে বড় ছোট করব না, বরং বক্তব্য বা মেসেজটার অনুযায়ী আমরা লাইনটাকে বড় করব বা ছোট করব। তো এটা এটা হচ্ছে মূলত আমাদের গদ্য ছন্দ। এবং আমাদের আমি কিংবদন্তির কথা বলছি, এটা গদ্য ছন্দে রচিত একটা কবিতা। আর বাকি দুটো হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দ, তাহলে এটাতে অ্যান্সার হবে না। আর একটু খেয়াল করব আমরা প্রশ্নের শেষে নয় আছে কিনা, নয় থাকলে অ্যান্সার পুরো উল্টে যাচ্ছে 180 ডিগ্রি, এটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা একটু দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন। এখানেও জানতে চাওয়া হয়েছে আমি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি। দেখো নয় বলেছে, হ্যাঁ। নয় মানে কি, দেখো কমলের চোখ, সাত নদীর হার, আমি কিংবদন্তির কথা বলছি, তিনটাই তার কাব্যগ্রন্থ। আমি যখন আসব এটা তার কাব্যগ্রন্থ নয়, এটা অন্য একজনের কাব্যগ্রন্থ। আচ্ছা, এখানে আমরা একটু মনে করি আবু জাফর ওবায়দুল্লাহ যিনি, আমাদের এই আবু জাফর ওবায়দুল্লাহর কিন্তু একটা বড় নাম আছে বা আসল নাম আছে, সেটা কি, সেটা হচ্ছে আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান। এটাকে সংক্ষিপ্ত করে বলছে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান, এটা তার পুরো নাম ছিল। আচ্ছা, তারপরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা কি তার মতো ড্যাশ কথা বলতে পারবো, চরণটির শূন্যস্থানে কোন শব্দটি হবে। আচ্ছা, ভালোবাসার কিংবদন্তির অধিকারের কবিতার, দেখো আমরা কি তার মতো, এখানে কিন্তু আসলে প্রত্যেকটা যে টার্ম দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে একটু কাছাকাছি মনে হচ্ছে, কারণ এই কবিতাটায় ভালোবাসার কথা বলেছেন কবি। কবি বলেছেন যে ভালোবাসা দিলে মা মরে যায়, কিংবদন্তিদের কথাও বলেছেন, এবং অধিকারের কথাও কিন্তু তিনি বলেছেন যে দিগন্তের অধিকার, হ্যাঁ। এরকম বিভিন্ন প্রসঙ্গ ছিল। তো এই জন্য লাইনগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যাতে আমরা কনফিউজ না হয়ে যাই। লাইনটা এমন ছিল যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, অর্থাৎ যেটা আমাদের একদম বইয়ে হুবহু লাইন ছিল সেটাকে তো আসলে আমরা পরিবর্তন করতে পারি না। এটার অ্যান্সার হবে হচ্ছে ডি, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো কিনা। ওকে, ভালোবাসা দিলে মা মরে যায় কোন কবিতার পংক্তি। খুবই সহজ প্রশ্ন। 18 বছর বয়স, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এটা আমাদের অ্যান্সার। যেহেতু আমরা এই টপিকের উপর ক্লাস করছি, কিন্তু ওভারঅল যখন মূল পরীক্ষা দিতে যাবা তখন তো তোমার মাথায় অনেক কিছু, তখন তো আর বলে দিবে না কোন কবিতা থেকে প্রশ্নটা আসছে। তো তখনের জন্য চিন্তা করলে ব্যাপারটা একটু কনফিউজিং। আর তাহলে আমাদের যে বাকি কবিতাগুলো আছে, 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্যের, নুরুল দিনের কথা মনে পড়ে, যেটা তোমাদের এখন সিলেবাসের আওতাভুক্ত না, আহ ফেব্রুয়ারি 1970, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোর লাইনগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোনটা কোন কবিতার লাইন, একটা আবার আরেকটাতে দিয়ে দেওয়া যাবে না। তো ভালোবাসা দিলে মা মরে যায়, এই প্রসঙ্গটা আমরা দেখি যে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার জন্য দেশমাতৃকাকে ভালোবেসে নিজের মা নিজের পরিবারকে আত্মত্যাগ করা বা বিসর্জন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতাতেই ছিল।
ওকে, তারপরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে অনেক সময় এসেছে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে এসেছে আহ সিইউডি বি, দুইটা ইউনিটে আমরা 2 বছর দেখতে পাচ্ছি। গুচ্ছতে দেখতে পাচ্ছি 21-22 সালে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে এসেছিল। প্রশ্নটা কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ, এই পংক্তির শূন্যস্থানে কোন শব্দটি হবে? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, অবশ্যই উত্তর হবে হচ্ছে কবিতা। মুক্তি, সঙ্গীত, স্বাধীনতা এগুলো অ্যান্সার হবে না। ওকে, আমি কবি ও কবিতার কথা বলছি। এটা কোন কবিতার পংক্তি? পংক্তি মানে তো লাইন। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালে দেখতে পাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে এসেছে। এবং বাকি কবিতাগুলো আমাদের মোটামুটি কারো কাছেই কিন্তু পরিচিত নয়। ওকে, আমার পূর্বপুরুষের করতালে কোন মাটির সৌরভ ছিল? হ্যাঁ, আমরা জানি যে আমার পূর্বপুরুষের করতলে পলি মাটির সৌরভ ছিল, কবিতাটার শুরুর দিককার একটা লাইন, পলি মাটি। আচ্ছা, তার পিঠে রক্ত জবার মতো ড্যাশ ছিল, আমরা জানি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এবং এই প্রসঙ্গে আমাদেরকে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে হবে, যে দেখো এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ক্ষত, রক্ত জবা, পিঠ। এই টার্ম দুইটা আমরা একটু বুঝবো, যে দেখো পিঠে কেন, পিঠে কারা আঘাত করে। তুমি যদি একটা মানুষের পিঠে আঘাত করো, তার মানে কি পেছন থেকে তুমি আঘাত করেছো, তার মানে তোমার সম্মুখ যুদ্ধেও বা সম্মুখ আক্রমণের সাহসটা নেই, তাই তুমি পিছন থেকে আঘাত করছো। তার মানে আমাদেরকে যারা অত্যাচার করেছে, আক্রমণ করেছে, তারা আসলে খুব সাহসী কেউ ছিল না। যদি তারা সাহসী কেউ থাকতো, তাহলে তারা আমাদেরকে সামনাসামনি আক্রমণ করতো, তারা পিছন থেকে আক্রমণ করতো না। আরেকটা কথা বলা হয়েছে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ ক্ষতটা তাজা ছিল, অর্থাৎ বারবার আমাদেরকে আক্রমণ করা হচ্ছিল এবং ক্ষতটা শুকায় নাই, এরকম একটা ব্যাপার। তো আমরা এখানে ক্ষতটা ক্যান্সার নিচ্ছি, এবং আমরা এখানে দুইটা টার্ম একটু বুঝবো, একটা হচ্ছে পিঠে, একটা হচ্ছে রক্ত জবা কেন বলা হয়েছে। ওকে, তারপরে আমরা একটু খেয়াল করি কি বলা হচ্ছে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? আচ্ছা, এই কবিতাটায় ঐতিহাসিক পটভূমি স্থানের বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। যে দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটায় কবি বারবার যখন বলছেন যে ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, এরকম বিভিন্ন প্রসঙ্গ যখন তিনি আনছেন, তখন কিন্তু আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে তিনি আসলে কোন ঐতিহাসিক ঘটনাটাকে ইঙ্গিত করছেন। এর পাশাপাশি আমরা যদি এই কবিতাটার প্রকাশ সালও দেখি 1981, তাও কিন্তু আমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়। তো দেখো, ভাষা আন্দোলন না গণঅভ্যুত্থান, আমরা জানি 1969 সালে যে গণ আন্দোলনটা হয়, যেটা গণ অভ্যুত্থানের নামে পরিচিত ছিল, এবং 1990 সালেও একটা গণ আন্দোলন হয়। এগুলো কোনোটাই না আমাদের মুক্তিযুদ্ধের যে ঘটনাটা, সেই মুক্তিযুদ্ধের ঘটনা থেকে কবি একটা শিক্ষা নিয়েছেন। কবি মুক্তিযুদ্ধের সময়ও দেখেছেন কিভাবে আসলে দেশকে ভালোবেসে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য মানুষকে, আমাদের যারা কিংবদন্তিরা আছেন, আমাদের যারা পূর্বপুরুষরা আছেন, তারা নিজেদেরকে ত্যাগ করেছেন। এবং উনুনের আগুনে যেরকম একটা জানালা উজ্জ্বল হয়, যেরকম মানুষ শুদ্ধ হয়, পবিত্র হয়, এরকম বিভিন্ন প্রসঙ্গের কথা কিন্তু তিনি এই কবিতাটায় এনেছেন। তো এখানে আমাদের ঐতিহাসিক পটভূমি যদি জানতে চাওয়া হয়, তাহলে আমরা বলবো হচ্ছে মুক্তিযুদ্ধ। যেমন ধরো আমাদের যে একটা কবিতা আছে ফেব্রুয়ারি 1969, এই কবিতাটাই কিন্তু আমরা প্রায় ভুল করি, যেটা মনে হয় ভাষা আন্দোলনের পটভূমি। না, এটা কিন্তু গণ অভ্যুত্থানের পটভূমিতে। হ্যাঁ, 1969 সালের গণ অভ্যুত্থান দেখে কবির মনে হচ্ছে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা, তো কিন্তু মূলত এটা কিন্তু 69-এর গণ অভ্যুত্থান। তেমন কথা বলছি, কবিতাটার ঐতিহাসিক পটভূমি হচ্ছে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, সেটা। ওকে, আমরা তার পরের প্রশ্নটা একটু খেয়াল করি। নিচের কোন কবির কবিতায় রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 21-22 সালের একটা প্রশ্ন। আমরা এখানে একটা জিনিস একটু খেয়াল করতে পারছি, যে আমাদের যে কবি পরিচিতি, সে কবি পরিচিতিটা কিন্তু খুব গুরুত্ব পাচ্ছে। আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ থেকে কিন্তু এই বিভিন্ন সময় প্রশ্ন এসেছে যে তিনি কোন জায়গায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, কিংবা তার কাব্যগ্রন্থের নাম, কিংবা তার রচনার বৈশিষ্ট্য আমরা একটা পাচ্ছি, এটাকে বলা হয় যে লেখকের লেখার বৈশিষ্ট্য। এরকম, তাহলে আমরা যখন একটা কবি পরিচিতি পড়বো, তখন আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল করব, যে ওই লেখকের পেশাগত জীবন, ওই লেখকের যে সাহিত্য কর্মগুলো আছে সেগুলো, এবং তার সাহিত্যকর্মের যে বৈশিষ্ট্য, সেটাকেও কিন্তু আমরা খেয়াল করব। তো এখানে রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ যদি আমাদেরকে জানতে চাওয়া হয়, তাহলে আমরা বলতে পারি যে আবু জাফর ওবায়দুল্লাহর লেখায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। আমাদের যে বাকি তিনটে অপশন আছে, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, শহীদ কাদরী, তাদের লেখার বৈশিষ্ট্যগুলো আমরা একটু একই সাথে জেনে রাখি, এবং আমাদের
অন্যান্য যেই লেখক আছেন, অন্যান্য যে কবি আছেন, তাদের কবি পরিচিতি, লেখক পরিচিতি পড়তে গিয়েও আমরা কি করব, যে তাদের সম্পর্কে যেই লেখার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করব। যেমন ধরো এখানে সৈয়দ শামসুল হক, এই সৈয়দ শামসুল হক কিন্তু সব্যসাচী লেখক হিসেবে পরিচিত বাংলা সাহিত্যে। সব্যসাচী লেখক আমরা কাদেরকে বলি? সব্যসাচী লেখক আমরা তাদেরকেই বলি যারা আসলে সাহিত্যের মোটামুটি সব ক্ষেত্রে যাদের হচ্ছে বিচরণ আছে, তাদেরকে আমরা সব্যসাচী লেখক বলি। তারপর ধরো আল মাহমুদের কথা যদি একটু বলি, তোমরা ছোটবেলায় মোটামুটি মনে হয় অনেকে আল মাহমুদের কবিতা বা আল মাহমুদের ছড়া এগুলোর সাথে তোমাদের পরিচয় ঘটবে। তো আল মাহমুদের লেখার মূলত কিছু টাইপ ছিল, যেমন আবু জাফর ওবায়দুল্লাহ ছিল। এই কবি আল মাহমুদ কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে কিন্তু অংশ নিয়েছিলেন। তিনি কিন্তু প্রবাসী সরকারের দায়িত্ব পালন করেছিলেন, প্রবাসী সরকারের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। এবং তার যে লেখালেখির বৈশিষ্ট্য, সেখানে কিন্তু আমরা 1950-এর দশকে যে বাংলা ভাষা আন্দোলন, বাঙালিদের যে জাতীয়তাবাদ, এইগুলো কিন্তু তার লেখালেখির মধ্যে আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে আমরা সৈয়দ শামসুল হককে বলছি সব্যসাচী লেখক, আল মাহমুদের ক্ষেত্রে আমরা বলছি যে বিভিন্ন যে জাতীয়তাবাদী আন্দোলনগুলো আছে আমাদের, এবং ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে আমাদের যে রাজনীতি, এই বিষয়গুলো কিন্তু তার লেখায় ফুটে উঠেছিল। এবং তার একটা বিখ্যাত সাহিত্যকর্মের নাম হচ্ছে সোনালী কাবিন। তোমরা মনে হয় সবাই শুনেছো মোটামুটি এই নামটা, সোনালী কাবিন। এই নামটা আমরা মোটামুটি পাই বিভিন্ন জায়গায়, এটা কিন্তু আল মাহমুদের লেখা। আচ্ছা, এরপরে আমরা ধরো শহীদ কাদরী সম্পর্কে যদি একটু খেয়াল করি, যে শহীদ কাদরীর লেখালেখির বিষয়বস্তু কি ছিল। শহীদ কাদরী আমাদের নাগরিক যে জীবন আছে, নাগরিক জীবনের যে বিভিন্ন ধরনের বিষয় আছে, সেগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এর পাশাপাশি আমাদের যে দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা এবং বিশ্ববোধের একটা ব্যাপার। বিশ্ববোধ মানে কি, যে বৈশ্বিক যে চেতনা, হ্যাঁ, ওই বিশ্ববোধের একটা বিষয় কিন্তু তার লেখালেখিতে আমরা উঠে আসতে দেখি। এবং শহর এবং সভ্যতার যেই বিভিন্ন বিষয়, শহর সভ্যতা কেন্দ্রিক যে বিভিন্ন বিষয়, সেগুলো কিন্তু শহীদ কাদরীর লেখালেখিতে আমরা উঠে আসতে দেখেছি। আচ্ছা, তো তাহলে আমরা একজন লেখকের লেখার বিষয় পড়তে গিয়ে তার সাথে যে বাকি অপশনগুলো আছে তাদের লেখার বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিলাম। এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা কোন কবির রচনার অন্তর্ভুক্ত? আবু জাফর ওবায়দুল্লাহ রচনার অন্তর্ভুক্ত। তার মানে তোমাকে কিন্তু 18 বছর বয়স কবিতার একটা লাইন দিয়ে বলতে পারে যে এই লাইনটি কোন কবির রচনার অন্তর্ভুক্ত, তখন তুমি বলবা সুকান্ত ভট্টাচার্যের। তো এরকম করে আমাদেরকে এই কবিদের দিয়ে, কবিতার লাইন দিয়ে কিন্তু প্রশ্ন করা হতে পারে। আচ্ছা, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে কোন কবিতার চরণ? আমি কিংবদন্তির কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা কোন কবিতার চরণ? আমি কিংবদন্তির কথা বলছি। তার মানে তোমাকে ফেব্রুয়ারি 1969, রক্তে আমার অনাদি অস্থির, লোক লোকান্তর, অর্থাৎ তোমার সিলেবাস ভুক্ত যেগুলো বিশেষ করে সেই কবিতাগুলো একটু পড়ে রাখতে হবে। তারপরে বলা হচ্ছে কোন কবি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা শুরুতেই যখন আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে, ওকে, তো আমরা শুরুতেই হচ্ছে দেখেছিলাম যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব হিসেবে আবু জাফর ওবায়দুল্লাহ দায়িত্ব পালন করেছিলেন, এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কিন্তু তিনি কাজ করেছিলেন। তো আমরা এটা একটু মনে রাখবো যে আমাদের কবি আবু জাফর ওবায়দুল্লাহ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিংবদন্তি শব্দের অর্থ কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিট, অর্থাৎ ল এর যে ইউনিটটা, সেটাতে প্রশ্নটা এসেছিল। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে গল্প, জনশ্রুতি, কাহিনী, ছড়া। আমরা সবাই জানি জনশ্রুতি বোঝায়। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে 19-20 সালে এবং 17-18 সালে আসা একটা প্রশ্ন, কবিতাটি কোন ছন্দে রচিত? তার মানে প্রত্যেকটা কবিতার ছন্দ সম্পর্কে কিন্তু তোমাকে ধারণা থাকতে হবে। তো আমরা জানি যে এটা হচ্ছে গদ্য ছন্দে রচিত। আমরা একটু আগে মাত্রাবৃত্ত ছন্দে রচিত নয় কোনটি বের করতে গিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়েছিলাম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে গদ্য ছন্দে রচিত। এর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। কবি আবু জাফর ওবায়দুল্লাহর মতে যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? সমৃদ্ধির অধিকার, দিগন্তের অধিকার, শিল্পের অধিকার, সংস্কৃতির অধিকার। অ্যান্সার হচ্ছে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। কোন কবিতায় ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের
সর্বাঙ্গীন মুক্তির ঘোষণা ব্যক্ত হয়েছে। আমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটায় কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষ। মানে যেই মানুষগুলো নিজেদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, পূর্বপুরুষ সম্পর্কে, তাদের পূর্ববর্তী ঘটনাগুলো সম্পর্কে জানে এবং নিজেদের শেকড়ের সন্ধান করছে। শেকড়ের সন্ধান মানে কি? যে দেখো একটা গাছ দিয়ে যদি তুমি চিন্তা করো, গাছের শেকড়টা কি? গাছের মূল অংশ গাছটাকে মাটির সাথে রাখে। তো ঠিক একই রকম এখানে আমরা এই কবিতাটাই কিন্তু এই ঐতিহ্য সন্ধানী শিকড় সন্ধানী মানুষ, ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষ যারা আছে তাদের যে সর্বাঙ্গীন মুক্তি স্বাধীনতা সেটার একটা আশাবাদ কিন্তু আমরা এই কবিতাটায় ব্যক্ত হতে দেখি। ওকে, তারপরে বলা হচ্ছে কোন কবিতায় কবি ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মা বোন ভাই ও পরিবারের প্রসঙ্গ টেনে এনেছেন। অ্যান্সার আমি কিংবদন্তির কথা বলছি। কেন? কারণ দেখো এই কবিতাটা আমরা কিন্তু অনেকগুলো লাইন এরকম পাই, আমি আমার ভাইয়ের যুদ্ধে যাওয়ার কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, মায়ের কোলে শুয়ে কবিতা শুনতে পারবে না, মাকে ভালোবেসে যুদ্ধে গেলে মা মরে যায়, হ্যাঁ, দেশকে ভালোবেসে, এরকম বিভিন্ন প্রসঙ্গ কিন্তু আমরা এই কবিতাটায় পাই। তার মানে মা বোন ভাই ও পরিবারের প্রসঙ্গ টেনে এনেছেন হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটায়। ওকে, আমি কবি ও কবিতার কথা বলছি কোন কবিতার লাইন? কিংবদন্তির কথা বলছি। কবিতায় যে পুত্রগণের কথা বলা হয়েছেন তারা কেমন, কবি এই সম্বোধন করেন এইভাবে, দীর্ঘদেহী পুত্রগণ ডট ডট ডট। তো অ্যান্সার হচ্ছে দীর্ঘদেহী, অর্থাৎ কবির কাছে কবির পূর্বপুরুষরা দীর্ঘদেহী, বেশ দীর্ঘকার বলেই কিন্তু পরিচিত। আচ্ছা, তারপর আমরা একটু খেয়াল করি, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে কবিতাংশে কবিতা শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? আচ্ছা দেখো এখানে কি বলা হচ্ছে, ঐতিহ্য কথা অর্থাৎ ঐতিহ্যের প্রতীক, সত্যবাণী, মুক্তির আহ্বান, শান্তির সুর। খুলনা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 17-18 সালে এসেছিল। এখন দেখো, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, এখানে কবিতা শব্দটি মূলত একটা সত্যবাণীর কথা প্রকাশ করছে। কিভাবে সত্যবাণী? যে দেখো, যখন তুমি কবিতা শুনতে জানবে না তার মানে কি তুমি সত্য থেকে দূরে আছো। সত্য থেকে দূরে থাকলে কিন্তু তুমি আসলে মুক্ত হতে পারবে না, ফলে তুমি কৃতদাস থেকে যাবে, এরকম একটা বিষয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? বিচলিত স্নেহ, বিচলিত কথাটার মানে আসলে টেনশন বা টেনসড বুঝায় না? টেনসড। তো তুমি একজনের জন্য চিন্তা করছো, তুমি কারোর জন্য টেনসড, তার মানে কি তার প্রতি সে কোথায় আছে না আছে, কি করছে না করছে, এটা নিয়ে তোমার মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে, একটা উৎকণ্ঠা হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে উত্তর হবে হচ্ছে আপনজনের, উত্তর হবে হচ্ছে আপনজনের উৎকণ্ঠা। দেখো স্নেহের আশঙ্কা, আশঙ্কা হবে না কেন? কারণ আশঙ্কা শব্দটা দিয়ে আমরা সাধারণত কি বুঝি? যে ধরো কোন একটা নেতিবাচক কিছু, কোন একটা ঘূর্ণিঝড় হবে, কোন একটা দুর্ঘটনা হবে, কোন একটা বিপদ হবে, তখন আমরা বলি যে আমি বিপদের আশঙ্কা করছি, আমি আশঙ্কা করছি এই জিনিসটা হবে, মানে আমার এক ধরনের নেতিবাচক সম্ভাবনার কথা মাথায় আসতেছে। তার মানে এই অপশনটা হবে না। আপনজনের স্নেহ, বিচলিত শব্দটা না থাকলে আমরা আপনজনের স্নেহটা নিতে পারতাম। স্নেহের অভাব তো না, কারণ এখানে আসলে স্নেহের অভাব থাকলে কেন মানুষ আরেকজনের জন্য চিন্তা করবে, এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আপনজনের উৎকণ্ঠা, অর্থাৎ কাছের মানুষদের তোমার প্রতি যে চিন্তা সেটা প্রকাশিত হচ্ছে। ওকে, এবার আসো আমরা একটা মজার প্রশ্নে। সাধারণত আমরা যেটা দেখি যে আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো থাকে সেখানে তোমরা সাধারণত আহ কোনো অনুচ্ছেদ পাও না, যে আমরা এইচএসসি পরীক্ষা দেই অনুচ্ছেদের এমসিকিউ সলভ করে, কিন্তু এখানে আমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং অনুচ্ছেদের উপর নির্ভর করে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে। তো এই অভিনব প্রশ্নটা এসেছে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 18-19 সালে। তো আসো আমরা একটু অনুচ্ছেদটা পড়ি। অনুচ্ছেদটাতে কি বলা হয়েছে? বলা হচ্ছে ঘরে ঘরে নতুন শস্যের ঘ্রাণ, অর্থাৎ কৃষিজীবী কোন একটা সমাজ। ওকে, আনন্দে উদ্দেল পাড়া, অর্থাৎ পাড়া বা গ্রাম যে সমাজটা সেটা আনন্দে আছে। বাড়ি বাড়ি নবান্নের উৎসব, আমরা সবাই নবান্ন উৎসব মানে বুঝি ফসল কাটার উৎসব, নতুন ফসল ঘরে তোলার উৎসব। হেমন্তের প্রকৃতিতে ছিল উৎসবের আমেজ, আবার ছিল বিষণ্ণতারও ইতিহাস। আচ্ছা, নতুন ফসল আসছে ঘরে ঘরে, তাহলে কৃষকদের আনন্দ উৎসব মেনে নিলাম, কিন্তু বিষণ্ণতা অর্থাৎ মন খারাপের ইতিহাস বলা হচ্ছে কেন? আমরা জানি না, দেখি।
কৃষকের শ্রমে ঘামে ফুটে ওঠা ধান উঠে যেত জোতদারের গোলা ঘরে। ওকে, নাও আমরা বুঝতে পারলাম যে কেন বিষণ্ণতার ইতিহাস আছে। অর্থাৎ বিষণ্ণতা মানে কি? মন খারাপ। মন খারাপের ইতিহাসের কারণ কি? কারণ হচ্ছে কৃষকরা শ্রম দিত, ঘাম ফেলে ফসল উৎপাদন করত। সেই ফসল কোথায় যেত? সেই ফসল যেত হচ্ছে জোতদার অর্থাৎ জমিদার যারা আছে তাদের যে গোলাঘর সেখানে। ওকে, তাহলে আমরা বিষণ্ণতার কারণ বুঝতে পারলাম। কৃষক পেত 3/1 ধান, অর্থাৎ একটা ধানকে যদি 3টা ভাগ করা হয় তাহলে 3/1 পেত হচ্ছে আমাদের কৃষক। ওকে, এই যে এটা ধরো একটা ধানের অংশ, এটার 3/1 পেত হচ্ছে আমাদের কৃষক। তাদের কণ্ঠে একবার বেজে উঠেছিল, হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো। তার মানে কোন একটা গানের কথা বলা হচ্ছে। হেমন্তে তাই লুকিয়ে আছে প্রতিরোধেরও গল্প। তার মানে খুবই চমৎকার একটা উদ্দীপক। এই উদ্দীপকটা আমরা কিছু সাবলেয়ার পাচ্ছি। কি কি পাচ্ছি? প্রথমত আমাদেরকে হেমন্তকালের যে নবান্ন উৎসব সেটার কথা বলা হচ্ছে। যেহেতু নবান্ন উৎসবে কৃষকদের ঘরে ঘরে নতুন ফসল যায়, তো কৃষকরা আনন্দিত, তাদের মধ্যে একটা উৎসব মুখর আমেজ কাজ করে। ফাইন। দ্বিতীয়ত আমাদেরকে যে জিনিসটা দেখানো হচ্ছে যে এই উৎসবের আমেজের পাশাপাশি তাদের মধ্যে এক ধরনের মন খারাপও আছে। এখন এই মন খারাপের কারণ খুঁজতে গিয়ে আমরা পেলাম যে কৃষক যে ফসলটা উৎপন্ন করে সেই ফসলের 2 ভাগই জমিদারের কাছে চলে যায়, তাদের কাছে থাকে মাত্র 1 ভাগ। হ্যাঁ, আচ্ছা, তাদের কণ্ঠে একবার বেজে উঠেছিল, হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো, হেমন্তে তাই লুকিয়ে আছে প্রতিরোধেরও গল্প। আচ্ছা, এই জিনিসটা আসলে আহ অনুচ্ছেদটার সঙ্গে কোন কবিতার সাদৃশ্য আছে এটা যখন তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে তখন তোমাকে খেয়াল করতে হবে যে তোমার কবিতাগুলোর মধ্যে আসলে কি কি কবিতা দেওয়া আছে। দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটায় কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের যে ইতিহাস, পূর্বপুরুষদের যে অত্যাচারের ইতিহাস, যেমন আমাদেরকে পিঠে আক্রমণ করা হয়েছিল, আমাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তার মানে কি আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। কিন্তু তুমি যদি বাকি কবিতাগুলো খেয়াল করো, লোকান্তর, সাম্যবাদী, রক্তে আমার অনাদি অস্থি, কোনোটাতেই কিন্তু এরকম ঐতিহ্য টেনে আনা হয়নি, কিংবা আক্রমণের কথা, অত্যাচারের কথা তুলে ধরা হয় নাই, কিন্তু এই কবিতাটা তুলে ধরা হয়েছে। তাই আমরা এখানে অ্যান্সার নিচ্ছি ক। এখন এই উদ্দীপকটা থেকে তো এটাই শেষ প্রশ্ন না, আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা আরেকটু খেয়াল করি। যে একই উদ্দীপক, এখানে বলা হচ্ছে অনুচ্ছেদটিতে কোন আন্দোলনের ইঙ্গিত আছে। এই প্রশ্নটা আমাদের একদম হুবহু টেক্সট থেকে এসেছে তা না, টেক্সটের বাইরে থেকে এসেছে। আমরা যারা সাধারণ জ্ঞান পড়ি বা তোমরা যারা মানবিকের আছো, যারা হচ্ছে একটু সামাজিক বিজ্ঞান বা আমাদের যে ইতিহাস কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, আমাদের যে সিভিক্স আছে অর্থাৎ পরিণতি সুশাসন, এগুলো যারা মোটামুটি একটু পড়েছো, তাদের এই ইতিহাসগুলো সম্পর্কে, আন্দোলনগুলো সম্পর্কে একটু পরিচয় থাকার কথা, বা বাকিরা এমনিতেও শুনেছো। দেখো, এখানে 4টা বিদ্রোহের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। আমরা 4টা বিদ্রোহের একটু একটু ঘটনা শুনবো, কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন আন্দোলন ইঙ্গিত দেওয়া হচ্ছে। দেখো, এখানে একটা গান বলা হয়েছে, হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো। তো এটার কাহিনীটা কি? এখানে লাইনটা এরকম ছিল যে সলিল চৌধুরী নামক একজন, এই গানটা সলিল চৌধুরী নামক একজন সুরকারের গাওয়া। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, একটু পরের প্রশ্নটাতে দেখবো। তো এই গানটার প্রেক্ষাপটটা আসলে কি? যে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে 3/1 ধান, 3/1 পায় হচ্ছে কৃষক। যেখানে কৃষক বেশি কাজ করছে, শ্রম দিচ্ছে, ঘাম দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, সমস্ত কিছুর পরেও 3/1 পাচ্ছে কৃষক, 2 ভাগ পাচ্ছে জমিদার, যেটা খুব স্পষ্টভাবে কৃষকদের প্রতি একটা অবিচার করা হচ্ছে। তো কৃষকদের দাবিটা কি ছিল? এটার প্রেক্ষিতে যে আন্দোলনটা গড়ে উঠে সে আন্দোলনটা হচ্ছে তেভাগা আন্দোলন। তেভাগা মানে হচ্ছে ফসলের ভাগ হবে 3টা। দেখো, তখনও ফসলের 3টা ভাগ হতো, কিন্তু ওই 3টা ভাগের মধ্যে কৃষক পেত জাস্ট 1 ভাগ। কিন্তু তেভাগা আন্দোলনে যেটা হয় যে তারা বলে যে আমাদের দাবি হচ্ছে যে 1 ভাগ কৃষক পাবে না, 2 ভাগ পাবে হচ্ছে কৃষক বা চাষিরা, 2 ভাগ পাবে হচ্ছে চাষি। আর উল্টে যাবে, যে দেখো এখন 1 ভাগ ধান পায় হচ্ছে চাষিরা, কিন্তু তেভাগা আন্দোলনের দাবি ছিল যে 1 ভাগ চাষিরা না, 1 ভাগ পাবে হচ্ছে জমিদাররা বা মালিকরা। কারণ মূল কষ্টটা করছে কিন্তু কারা? কৃষকরা। এবং তৎকালীন কৃষকরা কিন্তু খুব স্বাবলম্বী, খুব মানে আহ তাদের কিন্তু খুব সামর্থ্য ছিল না, এমন না যে নিজেদের অনেক জমি আছে, নিজেদের জমিতে নিজেরা ফসল উৎপন্ন করছে, এমন না। তারা জমিগুলোকে বর্গা নিত,
অর্থাৎ ধারে তারা ওই জমিতে ফসল ফলাতো, ফসল ফলিয়ে তারা যে ফসল উৎপন্ন হতো দেখা যেত যে তার 1 ভাগ মাত্র তারা পেত, বাকি 2 ভাগ জমিদার নিয়ে যেত, কারণ জাস্ট বিকজ জমিটা তার। তো জমি যেহেতু তার, সেজন্য সে 3 ভাগের 2 ভাগ নিয়ে যেত। যে 1 ভাগটা কৃষকের কাছে থাকতো সেটা কৃষকের জন্য এনাফ ছিল না। কৃষক যে শ্রম দিত, যে সময় দিত, কৃষকের জন্য এটা যথেষ্ট ছিল না। ফলে তারা যে আন্দোলনটা করে যে 2 ভাগ হচ্ছে আমরা রাখবো আর 1 ভাগ আমরা হচ্ছে জমিদারকে তুলে দেব। এটাই হচ্ছে আমাদের মূলত তেভাগা আন্দোলনের যে দাবিটা সেটা। এবং এই তেভাগা আন্দোলনটা মূলত 1946 সালের ডিসেম্বরের দিকে, অর্থাৎ 1946 সালের শেষে শুরু হয় এবং 1948 সাল পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা চলে। এবং এখানে আসলে আমরা বর্গা বা ভাগ চাষীদের যে অংশটা তারা কতটুকু পাবে সেটা নিয়ে একটা আন্দোলন হতে আমরা হচ্ছে এখানে দেখি। এবং হাজী মোহাম্মদ দানেশের নাম তোমরা মোটামুটি শুনেছো, তিনি এই আন্দোলনটার সাথে যুক্ত ছিলেন। এবং এই আন্দোলনের আমরা তো যেই জায়গাটা যদি চিন্তা করি, পূর্ব বাংলা, পশ্চিমবঙ্গ সমস্ত জায়গায় এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। এবং বাংলাদেশের যে দিনাজপুর, রংপুর অঞ্চলটা আছে সেই জায়গাটাতে মূলত এই আন্দোলনটা একটা তীব্র ভূমিকা পেয়েছিল। তাহলে তেভাগা আন্দোলনের কৃষকদের দাবি কি ছিল? কৃষকদের দাবি ছিল যে ফসলগুলোর ভাগ হবে 3টা, এর মধ্যে 2টা পাবে কৃষকরা, 1টা পাবে হচ্ছে জমিদাররা। উল্টে যাবে, এখন তো চলমান যে নিয়মটা ছিল সেই নিয়মটা উল্টে যাবে। তো ওই তাহলে এখানে কোন আন্দোলনের ইঙ্গিত দেওয়া হচ্ছে? এখানে হচ্ছে তেভাগা আন্দোলনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা যদি বাকি আন্দোলনগুলো একটু দেখি, নীল বিদ্রোহ। তোমরা সবাই কিন্তু নীল বিদ্রোহের নাম মোটামুটি শুনেছো। নীল বিদ্রোহ কি বলতো? নীল বিদ্রোহ হচ্ছে আমাদের যেই আহ কৃষকরা ছিল বা আমাদেরকে যে ইংরেজরা শাসন করতো, তারা কি করতো? আমাদের কৃষকদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাতো। এবং নীল চাষ না করতে রাজি হলে তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে অত্যাচার করা হতো। এবং নীল চাষ করলে ওই জমিটায় পরবর্তীতে কিন্তু ফসল উৎপন্ন হওয়ার যে হারটা সেটা কমে যেত বা উৎপন্ন হতো না। তো এই কারণে এই নীল চাষ যারা করতো, যে কৃষকরা, তারা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, তাদেরকে দিয়ে জোর করে নীল চাষ করিয়ে নেওয়া হচ্ছিল। প্রাপ্য সম্মান বা প্রাপ্য যে টাকা পয়সা সেটাও দিচ্ছিল না। এটার প্রেক্ষিতে যে বিদ্রোহটা গড়ে ওঠে সেটাকে আমরা বলি হচ্ছে নীল বিদ্রোহ। এবং আমাদের একটা বিখ্যাত নাটক আছে নীল বিদ্রোহের উপর, নীল দর্পণ। তোমরা পড়েছো কিনা আমি ঠিক জানি না, কিন্তু নীল দর্পণটাও কিন্তু মোটামুটি এই নীল বিদ্রোহের উপর নির্ভর করে লেখা। এই নীল বিদ্রোহ 1859 সালের দিকে আমাদের যে নীল কররা আছে সেই নীল করদের বিরুদ্ধে এই নীল বিদ্রোহটা শুরু হয়। আর দ্বিতীয়ত আমরা যে বিদ্রোহটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ একটা বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমাদের যে ঔপনিবেশিক শাসন ছিল এবং জমিদারি শাসন ছিল, এই ঔপনিবেশিক শাসন এবং জমিদারি শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহটা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। ঔপনিবেশিক শাসন এবং জমিদারি শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহটা হয়েছিল। আর চতুর্থত আমরা যে বিদ্রোহটার নাম পাচ্ছি সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহটা মূলত আদিবাসী একটা কৃষক বিদ্রোহ। এই আদিবাসী কৃষক বিদ্রোহতে আমরা যেটা দেখি যে বিরসা মুন্ডা নামক একজন কৃষক, তার তার নেতৃত্বে এই মুন্ডা বিদ্রোহটা সংঘটিত হয়। এবং এই মুন্ডা বিদ্রোহে মূলত তাদের লক্ষ্য ছিল যে মুন্ডাদের একটা রাজ এবং স্বাধীনতা তারা হচ্ছে চায়। তো কোনোটাই আসলে আমাদের এই আন্দোলনটার সাথে যাচ্ছে না। আমাদের উদ্দীপকের আন্দোলনটার সাথে যায় হচ্ছে তেভাগা আন্দোলন। পাশাপাশি আমরা বাকি 3টা আন্দোলন সম্পর্কে একটু ছোট করে জেনে রাখলাম। ওকে। তো এরপরে একই উদ্দীপক থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো। গানটির রচয়িতা হচ্ছে সলিল চৌধুরী। খুবই সুন্দর একটা গান, গানটা শুনলেই বুঝবা যে দেখো 2টা লাইন তো এখানে দেওয়া আছে, হেই সামালো ধান হো, তার মানে তোমার ধানের প্রসঙ্গটা উঠে আসছে। কাস্তেটা দাও শান হো, তার মানে কাস্তেটাকে শান দিতে বলা হচ্ছে। শান মানে কি? তোমরা যে কাস্তে দিয়ে কৃষকরা যে ধানটা কাটো, সে কাস্তেটাকে ধারালো করে তুলো। এখন ধারালো করে তুলবে কেন? এর পরের লাইনগুলো আসলে কি ছিল এই গানটার? এই পরের লাইনগুলোতে এরকম ছিল যে জান কবুল আর মান কবুল, মানে জান নিয়ে ফেলুক, সম্মান নিয়ে ফেলুক, আর দেব না, আর দেব না, রক্তে বোনা ধান। তার মানে ওরা যে ধানটা, ফসলটা উৎপন্ন করছিল সেটা তাদের এতটা পরিশ্রম যাচ্ছে যে মনে হচ্ছে যে রক্ত দিয়ে বুনেছে ধানগুলোকে। তো ওরা ডিসাইড করে যে ওরা আর কি দিবে না, রক্তে বোনা ধান যেটা ওদের প্রাণ সেটা ওরা আর দেবে না। এর প্রয়োজনে তারা হচ্ছে কি বললো যে হেই সামালো ধান হো কাস্তে দাও শান হো, এটা প্রথম লাইন। পরের লাইনগুলো আমি যেরকম বললাম সেরকম অনেকটা। গানটা খুব সুন্দর একটা লাইন। এই গানটার রচয়িতা হচ্ছে মানে গানটা লিখেছেন এবং সুর করেছেন সলিল চৌধুরী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে এই প্রশ্নটা এসেছিল।
আচ্ছা, এখান থেকে লাস্ট যে আমাদের প্রশ্ন সেটা হচ্ছে অনুচ্ছেদটার মূল ভাব কি। এই যে তুমি একটা অনুচ্ছেদ পড়লা, এই অনুচ্ছেদটায় তুমি আসলে কি পাচ্ছ? কৃষক এবং জোতদারদের লড়াই। আপাত দৃষ্টিতে দেখতে গেলে তোমার কাছে কিন্তু কৃষক এবং জোতদারদের লড়াই মনে হবে, যেহেতু তেভাগা আন্দোলন কৃষক এবং জোতদারের লড়াই নিয়ে। ওকে, বাকি অপশন গুলো আমরা দেখবো। প্রকৃতির প্রতিরোধ, আচ্ছা এখানে কিন্তু প্রাকৃতিক ভাবে কোনো প্রতিরোধের চিহ্ন ফুটে ওঠে নাই, তাহলে এটা আমরা নিতে পারতেছি না, এক নিলেও নেওয়া যায়। আচ্ছা, তারপরে বলছে প্রকৃতি ও মনের সম্পর্ক। প্রকৃতি ও মনের সম্পর্ক কিন্তু এখানে ফুটে ওঠে নাই। আমরা যদি ওই যে তাহারেই পরে মনে সুফিয়া কামালের পড়ে থাকি, সেখানে আমরা প্রকৃতি ও মনের সম্পর্ক পেয়েছিলাম যে প্রকৃতিতে বসন্ত এসেছে, কিন্তু কবির মনে আনন্দ না থাকায়, যেহেতু কবির স্বামীর মৃত্যু হয়েছে, কবির মনে একটা আহ মন খারাপের পরিস্থিতি বিরাজ করছে, তাই তিনি কবিতা লিখতে পারছেন না। সেখানে আমরা প্রকৃতি ও মনের সম্পর্ক দেখি, এখানে কিন্তু দেখি না। তাহলে আমাদের অপশন বাদ গেল দুইটা, আর অপশন রইলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে কৃষক এবং জোতদারের লড়াই, আর একটা হচ্ছে প্রকৃতিও রাখে প্রতিরোধের স্মৃতি। এখন তোমাকে বুঝতে হবে যে তেভাগা আন্দোলনটায় কৃষক এবং জোতদারের লড়াই আছে, দ্যাটস ফাইন, কিন্তু এখানে আরেকটা যে অপশন আছে প্রকৃতিও রাখে প্রতিরোধের স্মৃতি, এটাও তোমাকে একটু নোটিস করতে হবে। তুমি একটু দেখো যে এখানে হেমন্তের যে নবান্নের উৎসব, সে উৎসবের কথা বলা হচ্ছে, যে উৎসবের আমেজ আছে, এবং পাশাপাশি বলা হয়েছে কি দেখো, আবার ছিল বিষণ্ণতার ইতিহাস। তার মানে ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দেখো তোমরা যে নবান্ন পালন করতেছো এটা তোমাদের উৎসব, ঠিক আছে, এর পাশাপাশি এখানে একটা বিষণ্ণতাও আছে, এটা। এবং বলা হচ্ছে হেমন্তে তাই লুকিয়ে আছে প্রতিরোধের গল্প, এই যে দেখো লুকিয়ে আছে প্রতিরোধের গল্প। এই জায়গাগুলো যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা যে যদিও তেভাগা আন্দোলনে কৃষক এবং জোতদারদের একটা লড়াই ছিল, কিন্তু অনুচ্ছেদে কিন্তু কৃষক এবং জোতদারদের লড়াইটা একদম প্রত্যক্ষভাবে একদম ডিরেক্টলি উঠে আসে নাই, রেদার দেন এই প্রকৃতিও রাখে প্রতিরোধের স্মৃতি, এটা ভালোভাবে উঠে আসছে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, প্রশ্নটাতে কিন্তু বলে নাই যে তেভাগা আন্দোলনে কি হয়েছিল, প্রশ্নে আমাদেরকে বলছে অনুচ্ছেদের মূল ভাব কি। এই জন্য আমরা এটাকে অ্যান্সার না নিয়ে এটাকে নিব, যে প্রকৃতিও রাখে প্রতিরোধের স্মৃতি। ওকে, আমরা তার পরের প্রশ্নটা একটু খেয়াল করি, তার পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে। জিওভায় উচ্চারিত প্রতিটি ড্যাশ কবিতা শব্দমালা, সত্য সত্য শব্দ শব্দ রাশি। তো জিওভায় উচ্চারিত প্রতিটি সত্য হচ্ছে কবিতা। আমরা অ্যান্সারে পেয়েছিলাম যে জিওভায় উচ্চারিত প্রতিটি সত্যকে আমাদের কিন্তু কবিতা বলা হয়েছে, সত্য শব্দ কথাটা দিয়ে তোমাকে আসলে কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, যে কর্ষণ করে তাকে কি বলা হয়? খুব সহজ, কর্ষণ করা মানে হচ্ছে কৃষিকাজ করা, অ্যান্সার হচ্ছে কৃষক। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এই তিনটা কাব্যগ্রন্থই আমি কিংবদন্তির কথা বলছি যে লেখক আবু জাফর ওবায়দুল্লাহ, তার বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, এবং আমি কিংবদন্তির কথা বলছি এই দুইটা তার দীর্ঘতম কবিতাগুলোর অন্তর্ভুক্ত। এবং আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আমরা জানি, আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা, তাহলে অ্যান্সার আমাদের সি। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 16-17 সালের একটা প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক কোনটি? শুদ্ধতার প্রতীক, আচ্ছা এখানে সুন্দর করে চারটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে মাটি, মাটির কথা আমরা পাই যে পূর্বপুরুষের করতলে পলি মাটির সৌরভ ছিল, পর্বত, আগুন, পানি। আচ্ছা, শুদ্ধতার প্রতীক হচ্ছে আগুন। তোমরা খেয়াল করবা যে কবিতাটা একটা লাইন এরকম ছিল, উনুনের আগুনে আলোকিত জানালার কথা বলছি, তাই না? এখন জানালা আর আগুন তার মানে কি, যে আগুন আসলে কি করে, আগুন আসলে একটা শুদ্ধতার প্রতীক। আগুনের শুদ্ধ হয়ে আগুনে পুড়েই কিন্তু আসলে একটা কোনো কিছু পরিষ্কার হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়, এরকম একটা ব্যাপার। তো এই জন্য আমরা এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক হিসেবে আগুনকে নিলাম। র্যান্ডমলি জানতে চাইলে তুমি হয়তো বা পানি বা অন্য কোনো দিকে যাইতে পারতা, কিন্তু কবিতায় কিন্তু খুব সুস্পষ্ট ভাবে শুদ্ধতার প্রতীক হিসেবে আগুনকে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে কোন ভাবটি মুখ্য হয়ে উঠেছে? মুখ্য মানে এখানে কোন ভাবটা আসলে প্রধানত ফুটে উঠেছে? শাসকদের প্রতি সকলের নতজানু হওয়া। শাসকদের প্রতি নতজানু হওয়া মানে হচ্ছে তুমি শাসকদের প্রতি তুমি হচ্ছে দুর্বল, তাদের প্রতি তুমি হচ্ছে মেনে নিচ্ছ তাদের কথা। আমরা তো আমি কিংবদন্তির কথা বলছি, কোথাও শাসকদের প্রতি নতজানু হওয়ার কথা বলি নাই।
শাসক শ্রেণী সম্পর্কে জনমতে ব্যাপক ভীতি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কিন্তু আমাদেরকে কোনো ধরনের ভয় দেখানো হয় নাই, বরং বলা হয়েছে যে তোমার পূর্বপুরুষরা এটা এটা করছে, তোমার পূর্বপুরুষরা এমন এমন হয়েছে, তারা এই এই কাজগুলো ফেস করছে, তারা শ্রদ্ধার যোগ্য, এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে এসেছে এবং ওখান থেকে শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আসছে। ওকে, তাহলে ভীতি তৈরির ব্যাপারটাও হচ্ছে না। সিতে বলা হয়েছে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা, এটা আমাদের অ্যান্সার। ডিতে বলা হয়েছে স্বাধীনতা রক্ষা করতে না পারার আশঙ্কা। আমরা কিন্তু ওই কবিতায় কোথাও স্বাধীনতা রক্ষা করতে না পারার আশঙ্কা পাই না। ওই যে একটা লাইন আছে না, স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন, এরকম কোনো বার্তা কিন্তু আমরা এখানে পাইনি, বরং আমরা এখানে যেটা পাইছি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। যে কবি বারবার বলছেন যে দীর্ঘদেহী পুত্রগণ, এবং এই কবিতাটার শেষ দুইটা লাইন যদি তোমরা একটু খেয়াল করো, কবি এখানে বলছিলেন যে আমি কি আমার পূর্বপুরুষদের মতো কবিতার কথা বলতে পারবো, স্বাধীনতার কথা বলতে পারবো। যে লাইনটা এরকম ছিল, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, এবং লাইনটার শেষ, কবিতাটার শেষ লাইন ছিল যে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। তার মানে তারা আসলে, কবিতায় আমরা আসলে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তাদের প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধা, এক ধরনের কৃতজ্ঞতা, এক ধরনের ভালোবাসা প্রকাশিত হয়েছে, যে আমরা তাদেরকে শ্রদ্ধা করছি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এই এই জিনিসগুলো ফেস করে, এত ধরনের অত্যাচার, এত ধরনের বিষয় সম্মুখীন হয়ে আমাদেরকে আজকে এত সুন্দর একটা জীবন বা এত সুন্দর একটা পৃথিবী, এত সুন্দর একটা দেশ দিয়ে গিয়েছেন। হ্যাঁ, তো এই জন্য আমাদের এখানে অ্যান্সার হচ্ছে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তো এই হচ্ছে আমাদের আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটায় বিভিন্ন বিগত বছরগুলোতে আসা প্রশ্নগুলো। আশা করি এই প্রশ্নগুলো সম্পর্কে পড়ে, প্রশ্নগুলোতে দেওয়া প্রাসঙ্গিক ব্যাখ্যাগুলো সম্পর্কে জেনে এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটার একটা পূর্ণাঙ্গ ধারণা আমরা পাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার নেক্সট কোন একটা মাস্টার ক্লাসে দেখা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।